নাসির খানকে চেনেন? মনে পড়ছে না নিশ্চয়ই। আচ্ছা, পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড মনে আছে আপনাদের? সেই ধর্ষণ কাণ্ডের মূল যিনি ধর্ষিতা ছিলেন, মানে যিনি নির্যাতিতা ছিলেন, সেই সুজেট তো অনেকদিন আগেই ইহলোক ত্যাগ করেছেন। কিন্তু সেই গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত নাসির, কি হয়েছিল তার? সে এখন কি করছে খোঁজ রাখেন আপনারা? সে আমাদের কলকাতা শহরেরই আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। আর শুধু ঘুরে বেড়াচ্ছে তাই নয়, সে আবারও মহিলাদের মলেস্ট করছে, হেনস্থা করছে। আবার মিডিয়াকে ডেকে বাইট দিচ্ছে যে সে নির্দোষ, সে কোনো কথা বলেনি। ভোটের বাজারে এসআইআর নিয়ে সরগরম, কিন্তু তার মধ্যেও এরকম একটি ভয়াবহ ঘটনা ঘটে গেল যেখানে পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত আবারও একজন মহিলাকে হেনস্থা করলো শারীরিকভাবে। অথচ আমাদের মিডিয়া এটা নিয়ে প্রায় চুপ। আজ এই নিয়ে আমাদের প্রতিবেদন, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত নাসির খান যে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললো কলকাতা শহরের বুকে, সেটা নিয়ে বড় বড় তাবড় মিডিয়ারা প্রায় মুখে কুলু পেটেছে। যাই হোক, আমাদের তো অবশ্য প্রভুকে খুশি করার বা প্রভু ভক্তি দেখানোর কোনো ব্যাপার নেই, তাই আমরা কিন্তু সত্যি কথাই বলবো আর সত্যিটাই আপনাদের সামনে তুলে ধরবো। কি হয়েছিল ঘটনাটা শুনুন তাহলে মন দিয়ে। সম্প্রতি কলকাতার একটি 5 তারা হোটেলে স্বামী, বন্ধু এবং বেশ কয়েকজন গুটি কয়েক পরিবারের অন্যান্য লোকজন, ভাই, এদেরকে নিয়ে গেছিলেন এক মহিলা। সেখানে তিনি আনন্দ করছিলেন, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন, পান ভোজন এসবও চলছিল। হোটেলটা যে সে হোটেল নয়, হায়াত রিজেন্সি, যা সামনে দিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন ঠিক কত বড় মাপের হোটেল সেটা, আর সেখানে নিরাপত্তা ঠিক কতটা নিশ্চিদ্র থাকে। তো যাই হোক, সেই হোটেলেই ঝামেলা বাঁধায় নাসিরের দলবল। চড়াও হয় এই মহিলা এবং তার পরিবার বন্ধু বান্ধবের উপরে। শুধু নাসির নয়, সঙ্গে ছিল আরো এক পান্ডা, তার ভাগ্নে। তো নাসির এবং জুনেদ, মানে তার ভাগ্নে, দুজনে মিলে এদের উপর চড়াও হয়। মহিলার বয়ানে কাছের বোতল নিয়ে তেড়ে আসে, শারীরিকভাবে শরীরের বিভিন্ন জায়গায় আপত্তিজনকভাবে হাত দেওয়া হয় এবং শারীরিকভাবে হেনস্থা করা হয় তার ভাই, বন্ধু, পরিজন এবং তাকেও। প্রাণ ভয়ে একটা রুমে তারা লুকিয়েছিলেন প্রায় আধা ঘন্টা। পুলিশ এসে পরবর্তীকালে তাদেরকে উদ্ধার করে। এই পর্যন্ত বললাম, যা ঘটেছে বললাম, কিন্তু এরপর যেটা হয়েছে সেটা শুনলে আপনারা চমকে যাবেন। পুলিশের কাছে নির্দিষ্ট বয়ানে অভিযোগ দায়ের করেন এই তরুণী এবং তার পরিবার, বন্ধুরা। তারপর পুলিশ কি করলো? পুলিশ এই নাসিরকে গ্রেফতার করা দূরের কথা, তাকে সামান্য একটা নোটিশ দিয়ে ছেড়ে দিল। মানে তার বাড়িতে একটা নোটিশ পাঠানো হলো, এর বেশি আর কোনো পদক্ষেপ করলো না কলকাতা পুলিশ। এমনকি এই ঘটনা আর 48 ঘন্টাও বেশি পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত বুক বাজিয়ে দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এই নাসির এবং মিডিয়ার সামনে গরম গরম ভাষণ দিচ্ছে। বেশ কিছু ছোট ছোট যে সমস্ত পেটোয়া মিডিয়া হয় না, তাদেরকে ডেকে বলছে যে আমি তো নির্দোষ, আমি কিছুই করলাম না, আমাকে ফাঁসানো হয়েছে। বুঝুন, অপরাধীর স্পর্ধা ঠিক কতটা বেড়ে গেলে তারা এই ধরনের কাজ করার পরেও বুক বাজিয়ে সমাজে ঘুরে ফেরাতে পারে। আর এই অপরাধী দেশে কোনো অপরাধী নয়, রীতিমতন একটা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত এবং জেল খাটা আসামি। কোত্থেকে পাচ্ছে এরা এত রসদ, এত স্পর্ধাই বা এদের জোগাচ্ছে কি? আজকে বলবো সেটাও। তার আগে একটু মনে করিয়ে দিই সেই পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের কিছু কিছু ঘটনা আপনাদের। এই সেই পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ড, মানে যাতে অভিযুক্ত ছিল নাসির, তৃণমূল ক্ষমতায় আসার পরপরই এই ঘটনা ঘটে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পরেই বলেছিলেন সাজানো ঘটনা। সকাল থেকে একটা ঘটনা ঘটলেই সেটাকে নিয়ে দেখাচ্ছে বারবার। সেটা যে 10 কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা, এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে পারে না, কিন্তু মানুষের জীবনটাকে একটা বিষাক্ত করে দিচ্ছে। তার সরকারকে নাকি বদনাম করার জন্য এই ঘটনাটি সাজানো হয়েছে।
এই ঘটনার পরপরই যিনি দায়িত্বে ছিলেন যে অফিসার তদন্তে, সেই দময়ন্তী সেনকে রাতারাতি বদলে দিয়েছিল তৃণমূল সরকার। কারণ তিনি বলেছিলেন পার্ক স্ট্রিট গণধর্ষণ কোনো সাজানো ঘটনা নয় এবং তদন্ত করে তিনি দোষীদের বের করবেন। ভদ্র মহিলার উপরে দেয়ার ওয়াজ ফিজিক্যাল টর্চার অ্যান্ড দেন ওরা ওকে ফেলে দিয়ে, রাস্তার মধ্যে ফেলে দিয়ে ওরা পালিয়ে যায়। ইয়েস। তার পরপরই বদলি করে দেওয়া হয় তাকে। অভিযুক্ত পলাতক ছিল, প্রথম দিকে নাসির পালিয়ে বেড়াচ্ছিল, তারপর অবশ্য দেশের মিডিয়া, বিভিন্ন লোকজনের চাপ, কলকাতায় হই হই ইত্যাদির ফলে পুলিশ বাধ্য হয় তাকে গ্রেফতার করতে এবং আদালতের রায়ে তার বেশ কিছু বছরের শাস্তিও হয়। জেলে ছিল নাসির, 2020 সালে ছাড়া পায়। আর তারপর 5 বছর এখনো পেরোয়নি, আবারও এই ধরনেরই ঘটনা ঘটালো সে। কে বলতে পারে এই ঘটনাটা পার্ক স্ট্রিটের মতো বড় হয়ে যেতে পারতো না? কিন্তু যেটা বলছিলাম, এই যে অপরাধী যে জেল খেটে এসেছে, যে একবার গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত হয়েছে, তারপরেও এত স্পর্ধা কোথা থেকে পাচ্ছে তারা? এর মূলত দুটি কারণ আছে। পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ড যখন হয়েছিল তখন সদ্য ক্ষমতায় এসেছে তৃণমূল। তারা চেয়েছিল এই ঘটনা ধামাচাপা দিয়ে যাতে নিজেদের ওপর কোনো আঁচ না আসে, সরকারের ওপর কোনো রকম চাপ না আসে, প্রশাসনিক কোনো আঁচ না পড়ে। এবং দ্বিতীয় কারণ, সব থেকে গুরুত্বপূর্ণ কারণ এই নাসির খান বা জুনেদ এরা আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি। এরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় দুধেল গাই। আমি আরো বলবো বিস্তারিত এই ঘটনা, তার আগে আপনাদের আরো একটা বিষয় বলে দিই। সম্প্রতি আরো একটা ঘটনা ঘটেছে। সম্প্রতি সোনারপুরে একজন কাস্টমসের অফিসার প্রদীপ কুমারের উপর হামলা চালায় আজিজুল গাজী এবং সাবির হোসেন। এরা দুজনেই অটো চালায়, সোনারপুর অঞ্চলে অটো চালক তারা। বাড়িতে ঢুকে, একটা বহুতল আবাসনের মধ্যে ঢুকে প্রদীপ কুমারের উপর হামলা চালানো হয়, তার বাড়ি ঘরদোর ভাঙচুর করা হয় এবং তার পরিবারকেও রেহাই দেওয়া হয় না। তার স্ত্রী, সন্তান এদের উপরেও হামলা চালায়, শারীরিকভাবে হেনস্থা করে এই গাজী সাহেব এবং তার সাঙ্গপাঙ্গরা। চলে অকথ্য ভাষায় গালাগালি, সেই সঙ্গে মারধর। আবাসনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পুলিশে ফোন করে, কিন্তু পুলিশ ন্যূনতম অভিযোগটুকু নিতে চায়নি। পরে জিএসটি ভবনের চাপ এবং বিরোধী দলনেতা বিষয়টিকে সামনে আনার পর পুলিশ নড়ে চড়ে বাধ্য হয় অভিযোগ নিতে এবং তারপর গ্রেফতার করে কয়েকজনকে। বলাই বাহুল্য, যাদের গ্রেফতার করেছে প্রত্যেকেই শান্তি বাহিনীর দূত। তাই শান্তি বাহিনীর দূতেরা পাল্টা আবার অভিযোগ করে প্রদীপ কুমারের উপরে। একটা সাংবাদিক সম্মেলন করে পুলিশের আধিকারিকরা এবং তারা সেখানে সেই বক্তব্য শুনে এমন মনে হচ্ছিল যে মূল অভিযুক্ত যেন প্রদীপ কুমারের উপরে দায় চাপানো হয় যে তিনি নাকি এই অটো চালকদের কোনো একজন, কারো স্ত্রীকে বা মাকে তিনি নাকি শারীরিকভাবে হেনস্থা করেছেন। এবং পুরো সাংবাদিক সম্মেলনটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল কোথাও মূল দোষীকে আড়াল করার জন্য হয়তো কোনো একটা অভিযোগ সামনে আনা হচ্ছে, যেরকম প্রতিবার হয়ে থাকে আর কি। দুটো আলাদা ঘটনা, একটা মলেস্টেশন আর একটা ভাঙচুর, মদ্যপ অবস্থায় হামলা চালানো ঘটনা। কিন্তু দুটো ঘটনার মধ্যে একটা মিল রয়েছে, দুটো ঘটনাতেই অভিযুক্ত সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি। আর তাই পুলিশ কখনো এফআইআর নিতে চায় না, আবার কখনো অভিযোগ নিলেও শুধু একটা নোটিশ করে ছেড়ে দেয়। আর তাই এ রাজ্যের সংখ্যালঘু দুষ্কৃতীরা বেপরোয়া হয়ে উঠছে, কারণ তারা জানে তারা দিদির প্রিয় দুধেল গাই, তারা জানে তাদের উপর দিদির হাত রয়েছে। পুলিশ তাদের কিচ্ছু করবে না, কেউ তাদের টিকিও ছুঁতে পাবে না। চারপাশে প্রতিদিন কত নিয়ত ঘটনা ঘটছে, সেসব ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে হয় এফআইআর নেওয়া হচ্ছে না, অথবা এফআইআর নিলেও এমন ভাবে ঘটনা সাজানো হচ্ছে যে অভিযুক্তরা বেকসুর খালাস হয়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন বাড়িতে বসে যে আমি তো রাতের বেলা বেরোই না, আমি সেফ, আমি তো রাতের বেলা কোনো জায়গায় যাই না, বা কোথাও গেলেও বাবা ভাই কাউকে না কাউকে সঙ্গে রাখি, বন্ধু প্রেমিক কাউকে কাউকে সঙ্গে রাখি, আমার কোনো অসুবিধা নেই। মনে রাখবেন এই মহিলাও কিন্তু তার বন্ধু এবং তার পরিবার স্বামীর সঙ্গেই ছিলেন, এবং কোনো জেসে হোটেলে নয়,
তিনি গেছিলেন হায়াত রিজেন্সির মতো একটা হোটেলে, যেখানে উচ্চবিত্ত এবং ধনীরাই গিয়ে থাকেন। সেরকম জায়গাতেও এই মহিলার নিরাপত্তা নেই। এবং জানা যাচ্ছে এই ঘটনার পরপর নাসির ফোন করে লোকজন ডাকে, প্রায় 20 জন সেখানে এসে হামলা চালায় তাদের উপরে। নাসির ফোন করলে জনাকুড়ি লোক সঙ্গে সঙ্গে চলে আসে হামলা করার জন্য। কিন্তু আপনি ফেসবুকে আপনার অনেক বন্ধু, কিন্তু ফোন করলে কতজন আসবে আপনাকে উদ্ধার করতে বা আপনার হয়ে লড়াই করতে? আপনার পাশে আপনার বন্ধু নেই, প্রশাসন নেই, সরকার নেই, সবটাই ওদের পাশে। আপনার একটা ফোনে লোকজন যদি চলে না আসে, এরকম গ্যাং যেটাকে বলি আমরা, তারা যদি চলে না আসে, তাহলে আপনাকেও তৈরি থাকতে হবে পার্ক স্ট্রিট, কামদুনি অথবা হাঁসখালির মতো ঘটনার মুখোমুখি হওয়ার জন্য। আর না হলে আপনার উপর বিভিন্ন মিথ্যা দায় চাপানো হবে। কখনো বলা হবে খদ্দেরের সঙ্গে আপনার বনিবনা হচ্ছিল না, কখনো বলা হবে এটা সাজানো ঘটনা, কখনো আবার বলা হবে কোনো লাভ অ্যাফেয়ার্স ছিল। বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গবাসীরা এই মুহূর্তে ঠিক কতটা বিপন্ন, পুরুষ হোক বা নারী। আমি দুটো উদাহরণ এখানে দেখিয়েছি, একজন পুরুষ প্রদীপ কুমার, একজন মহিলা। দুজনেই ভিকটিম এই রাজ্যে, দুজনেই আক্রান্ত শান্তির বাহিনীর দূতের দ্বারা। কাজেই বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের মানুষজন এই মুহূর্তে, আমরা, আপনি কতটা বিপন্ন রয়েছি, কতটা অসহায় রয়েছি। যেখানে আপনার আমার ওপর কোনো হামলা হলে পুলিশ অভিযোগ নেবে না, অভিযোগ নিলেও মিথ্যা মামলা সাজাবে এমন ভাবেই যাতে করে বেকসুর খালাস হয়ে যায় সংখ্যালঘু অভিযুক্তরা। এই অবস্থার পরিবর্তন করতে হলে একমাত্র উপায় 2026 সালে সরকারের পরিবর্তন, না হলে আর কোনো উপায় নেই পশ্চিমবঙ্গকে বাঁচানোর। স্বর্গরাজ্য হয়ে উঠেছে এটা অপরাধীদের। আগামী দিনে পরিস্থিতি হয়তো আরো খারাপ হবে যদি তৃণমূল সরকার ক্ষমতায় থাকে। কেমন লাগলো আজকের প্রতিবেদন জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1 श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।